প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সলিউশন করব হিসাব বিজ্ঞান প্রথমে আসা মানে সিলেট বোর্ড 2024-এ আসা যে আমাদের খুচরা নগদান বইটি, সেটা সলিউশন করব। মানে পুরো সৃজনশীল এখানে সলিউশন করব। আমরা দেখতে পাচ্ছ যে এটার ক দাগে বলা আছে যে অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করো। তারপরে বলেছে কিছু তারিখ তারা উল্লেখ করেছে, তার জাবেদা থাকলে যেন দেই, এবং সর্বশেষটিতে বলেছে অগ্রদত্ত পদ্ধতিতে যেন আমরা খুচরা নগদান বইটা প্রস্তুত করি। তাহলে একটু উদ্দীপকটা দেখি। এখানে তারা বলেছে যে মন্ডাডার্সের যে একটা খুচরা নগদান বই তারা সংরক্ষণ করেন এবং মাসটা হচ্ছে এখানে এপ্রিল মাস। তারা এপ্রিল মাসের যে খুচরা খরচগুলো হয়েছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত করেছে। প্রথম তারিখে এপ্রিলের 1 তারিখ তারা ব্যালেন্স হিসাবে দিয়েছে, মানে নগদ তহবিল দিয়েছে এই 1000 টাকা, এবং প্রধান ক্যাশিয়ারের নিকটতে প্রাপ্তি দিয়েছে 2000 টাকা। এই হচ্ছে 1 তারিখের তথ্যাবলী। এই তথ্যাবলী দিয়ে তারা বলেছে যেন আমরা অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করি। কদাগে অগ্রদত্ত টাকার পরিমাণটা যেন নির্ণয় করি। তাহলে আমাদের বুঝতে হবে যে অগ্রদত্ত টাকার পরিমাণটা নির্ণয় করতে হবে কীভাবে, যে অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে মূলত অগ্রিম প্রদত্ত টাকার পরিমাণ। আমাদের যে প্রধান ক্যাশিয়ার, যে আমাদের প্রিটি ক্যাশিয়ারকে যে অগ্রিম যে টাকাটা প্রদান করে সেটার পরিমাণ নির্ণয় করতে আমাদের বলা হয়েছে। তাহলে অগ্রদত্ত টাকার পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের নগদ তহবিল বা ব্যালেন্স যে বিডি দেওয়া থাকে তার সাথে প্রধান ক্যাশিয়ার হতে প্রাপ্তির পরিমাণটা যোগ করতে হয়, হচ্ছে আমাদের সূত্রটা বা ফর্মুলা। তাহলে প্রথমে কি বলছি, যে নগদ তহবিল বা ব্যালেন্স বিডি যা দেওয়া থাকবে তার সাথে প্রধান ক্যাশিয়ারের নিকটতে যে প্রাপ্তির পরিমাণটা যোগ করব। তাহলে নগদ তহবিল পরিমাণ ছিল 1000 এবং প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে আমরা পেয়েছিলাম এই 2000 টাকা। তাহলে টোটাল কত পেলাম? 3000। এটাই হচ্ছে মূলত অগ্রদত্ত টাকার পরিমাণ। আচ্ছা, আর যদি এরকম থাকতো প্রশ্নে তারা এই অগ্রদত্ত টাকার পরিমাণটা দিয়ে দিত, আর যদি তারা বলতো যে এটা দিয়ে, আর যদি বলতো তারা যে এই মাসে তাদের খরচের পরিমাণ হয়েছে 2000 টাকা, তাহলে তাদের এই ব্যালেন্স এর পরিমাণ কত বা নগদ তহবিলের পরিমাণ কত বা ব্যালেন্স বিডির পরিমাণ কত, তাহলে মূলত আমরা এটা কীভাবে বের করতাম? তাহলে এই অগ্রদত্ত পরিমাণ থেকে আমাদের এই যে তার যে খরচটা হয়েছিল এই মাসে এই পরিমাণটা বাদ দিতাম, তাহলে আমাদের যে ব্যালেন্স বা নগদ তহবিল যেটা সেটা পেয়ে যেতাম। এইভাবে প্রশ্নটা করতে পারতো। এই হচ্ছে মূলত এই দুইভাবেই তারা মূলত এই প্রশ্নটা করে। তারপরটি হচ্ছে আমাদের খদাগ। খদাগটিতে বলেছে যে 6, 15, 22 এবং 30 এই তারিখগুলোর জন্য জাবেদা দাখিলা করি। মূলত এই খুচরা নগদান বই কেন্দ্রিক যে জাবেদাগুলো এগুলো সব ইজি হয়, কারণ এখানে মূলত সব খরচগুলো উল্লেখ থাকে, আর আমার জন্য সকল খরচ ডেবিট হয় আর নগদান হিসাব ক্রেডিট হয়। যেহেতু এখানে খুচরা নগদান রিলেটেড আমরা খরচাবলীকে জাবেদা ভুক্ত করব, তাহলে আমরা এখানে শুধু নগদান না লিখে লিখবো যে এই খুচরা নগদান হিসাব। এই হচ্ছে মূলত আমাদের একটু ব্যতিক্রম জায়গাটা। তাহলে আমরা লিখলাম জাবেদাগুলা। এই হচ্ছে আমাদের জাবেদা। তারা বলেছিল তারিখ যে 6, 15 এবং 22, সর্বশেষটি হচ্ছে 30। লিখলাম সবগুলোই, জাবেদার ঘরটা করলাম এবং আমাদের প্রতিষ্ঠানের নামও দিলাম। প্রথমে ছিল এরকম 6 তারিখ। 6 তারিখ তারা বলেছিল যে কুলি খরচ, আর 15 তারিখ হচ্ছে চা ও কফি, আর 22 তারিখ হচ্ছে ভ্যান ভাড়া, আর সর্বশেষটি হচ্ছে বকশিস। তাহলে আমরা কুলি খরচ না লিখে যদি এটাকে বিবিধ খরচ লিখি তাহলে ভালো হয়, কারণ আমাদের যে খুচরা খরচগুলো রয়েছে 5টি, যেমন এই ডাক ও তার মণিহারি, পরে হচ্ছে আমাদের আপ্যায়ন, যাতায়াত, বিবিধ, এইগুলোর মধ্যে যদি পড়ে তাহলে এগুলো নাম লেখাটাই মূলত বেটার হবে। তাহলে আমরা এই কুলি খরচটাকে বিবিধ খরচে পারলাম এবং তার বিপরীত নাম হিসেবে লিখলাম খুচরা নগদান হিসাব, কারণ যেহেতু আমাদের এই নগদ টাকায় হ্রাস পেয়েছে প্রত্যেক ক্ষেত্রে আমরা এখানে খুচরা নগদান হিসাবে লিখবো। আর পরিমাণটা ছিল এই 100 টাকা, ডেবিটে লিখলাম, ক্রেডিটে ঢুকলাম। তারপরে 15 তারিখ এখানে বলা ছিল যে চা পানের খরচ বা এরকম, তাহলে অবশ্যই এটা একটা আপ্যায়নের মধ্যে পড়ে, যার জন্য লিখবো আপ্যায়ন খরচ ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট পক্ষে। 22 তারিখে বলা ছিল যে ভ্যান ভাড়া, এরকম আমরা এটা যাতায়াতও দিতে পারি, আবার ভ্যান ভাড়াও দিতে পারি বা বিবিধও দিতে পারি। আমি এটাকে যাতায়াতের মধ্যে দিলাম, আমরা চাইলেও কিন্তু এটা বিবিধ দিতে পারি। তাহলে লিখলাম যাতায়াত হিসাব ডেবিট আর খুচরা নগদান হিসাব ক্রেডিট, অ্যামাউন্ট যা ছিল তার ডেবিট এবং ক্রেডিট লিখলাম। সর্বশেষটি হচ্ছে বকশিস। 30 তারিখ বকশিস প্রদান। বকশিসটা আসলে মূলত আমরা অবশ্যই এটাকে বিবিধে ফেলবো, কারণ এর আগে যে ছিল মণিহারি, ডাকুতার, যাতায়াত, এগুলোর মধ্যে পড়ে না, যার জন্য এটা বিবিধ বলবো। তাহলে বিবিধ খরচ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, অ্যামাউন্ট উভয় পক্ষে লিখলাম। এই হচ্ছে মূলত আমাদের জাবেদা থাকলা। তারপরে হচ্ছে
তারপরে হচ্ছে এটার গদাগ, গদাগে বলেছে যেন অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইটা প্রস্তুত করি। তাহলে খুচরা নগদান বই আসলে খুবই সহজ, কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে তার গড়টা একটু ট্রিকি হতে যদি মনে রাখি তাহলে খুচরা নগদান বই ইজিলি আমরা পারবো। এই হচ্ছে মূলত আমাদের খুচরা নগদান বইয়ের ঘরটা। আমি একটু বলে দিচ্ছি, হয়তো বা ওই পুরো স্ক্রিনে ভালোভাবে দেখা নাও যেতে পারে। তাহলে ঘরটা হচ্ছে এরকম, প্রথমে লিখতে হবে প্রাপ্তি। সাধারণত আমাদের হিসাব বিজ্ঞান অঙ্কগুলো কিন্তু তারিখ দিয়ে শুরু হয়, কিন্তু খুচরা নগদানের ক্ষেত্রে আমাদের প্রাপ্তি দিয়ে শুরু হবে। তাহলে প্রথম ঘরটা হবে প্রাপ্তি, তারপর হচ্ছে তারিখ, তারপরটি বিবরণ, সূত্রের একটা ছোটো ঘর হবে এবং প্রধান টাকার একটি ঘর হবে। আমি আবার বলছি একটু, প্রাপ্তি, তারিখ, বিবরণ, সূত্র, প্রধান টাকা, তারপরে বাকিটার মধ্যে মূলত আমাদের খুচরা বলে খরচাবলীকে লিখতে হবে। 5টা খুচরা বলেছি, খরচাবলী একদম মুখস্থ লিখে নিব। কি? মণিহারি, ডাকতার, যাতায়াত, আপ্যায়ন, বিবিধ। 2-3 বার যদি আমরা রিভিশন দিই অটোমেটিকলি আমরা এটা বলতে পারবো যে মণিহারি, ডাকতার, যাতায়াত, আপ্যায়ন, বিবিধ, এইগুলো হচ্ছে আমাদের 5টি খুচরা খরচাবলী। এই পক্ষটাকে বলবো আমরা ডেবিট পক্ষ, আর এটাকে বলবো আমরা ক্রেডিট পক্ষ। এই হচ্ছে মূলত ঘরটা, 2-3 বার রিভাইজ দিলে ইজিলি পারবো। এখন কাজগুলো কীভাবে করবো? প্রথমে তারিখের করে আমরা সাল লিখবো এবং যে মাস ছিল মাসের 1 তারিখ দিব, এবং তারা কিন্তু ব্যালেন্সের পরিমাণ দিয়েছিল, ব্যালেন্স ভিডি এবং প্রধান কেশিয়ারের নিকট থেকে আমরা কিছু টাকা পেয়েছিলাম। এই হচ্ছে 2টা কাজ। মূলত এই 2টা এন্ট্রি মূলত আমাদের প্রাপ্তির পাশে বসে, আর সকল কিছুই প্রধানের পাশে যায় খুচরা নগদানের ক্ষেত্রে আর কি। তাহলে 2টা আমরা ডেবিট পাশে মানে প্রাপ্তির পাশে বসাবো। ব্যালেন্স ভিডি মানে নগদ তহবিলের পরিমাণটা আর কি। এখানে প্রশ্নে আমাদের নগদ তহবিলের পরিমাণটা স্পষ্ট তারা বলে দিয়েছিল যে নগদ তহবিল হচ্ছে 1000 টাকা, যেটাকে আমরা ব্যালেন্স ভিডি বলবো। আর প্রধান কেশিয়ারের নিকটতে পেয়েছিলাম আমরা 2000 টাকা, যেটা আমরা নগদান নামে লিখব। এই যে হচ্ছে আমাদের ব্যালেন্স ভিডির টাকাটা 1000 টাকা, আর প্রধান কেশিয়ারের নিকট হতে যে আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 2000 টাকা লিখলাম। এই 2টা আইটেমই শুধু আমাদের এই প্রাপ্তির পাশে বসবে, আর বাকি সবগুলো আমাদের প্রধানের পাশে বসবে। যেমন 3 তারিখ থেকে একদম 30 তারিখ পর্যন্ত যা আছে আমরা সব লিখলাম, এবং অবশ্যই লিখার পরে যেভাবে ছিল সেভাবেই লিখবো। লিখার পরে আমাদের প্রধানের ঘরে লিখতে হবে প্রথমেই। প্রত্যেকটা অ্যামাউন্ট আমাদের প্রধানের এখানে বসাতে হবে, প্রধানের কলামে বসাতে হবে। প্রধানের কলামে বসানোর পর আমরা দেখব যে এটা কোন ক্যাটাগরির, মানে এই যে আমাদের 5টা খুচরা খরচগুলি রয়েছে সেগুলোর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে বা কোন টাইপে পড়ে আর কি খরচটা। তাহলে কাগজ কলম অবশ্যই আমাদের মণিহারির মধ্যে পড়ে, তাহলে কাগজ ক্রয়কে আমরা মণিহারির মধ্যে লিখি, মণিহারি ঘরে লিখি, এই যে লিখলাম। তারপর কুলি খরচ তো প্রধানে তো অবশ্যই লিখবো প্রধানের টাকার করে, কিন্তু কুলি খরচ আসলে এই যে 4টা রয়েছে এই চারটার মধ্যে কোনোটার মধ্যে পড়ে না, যার জন্য কুলি খরচটাকে আমরা বিবিধে লিখলাম। তারপরে হচ্ছে ফাইল ক্রয়, ফাইল ক্যাবিনেট, এগুলো মূলত আমরা এই মণিহারির মধ্যেই অন্তর্ভুক্ত করি, যার জন্য লিখলাম মণিহারিতে। চা ও কফি অবশ্যই এটা আপ্যায়ন, চা, কফি, বিস্কিট এগুলো হচ্ছে আপ্যায়ন, যার জন্য এই যে এই অ্যামাউন্টটা আমরা অবশ্যই আপ্যায়নের এখানে বসালাম। তারপর হচ্ছে ভ্যান ভাড়াটা আমরা যাতায়াতে ফেলতে পারি, আর অনেকে এটাকে বিবিতেও দিবে, হবে তো ওই সঠিক। সর্বশ্রেষ্ঠ হচ্ছে বকশিসটা অবশ্যই আমাদের বিবিতে দিতে হবে, বকশিসটা আমাদের বিবিতেই লিখতে হবে, লিখলাম 30 টাকা। এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের প্রত্যেকটা প্রধান টাকা যোগ করতে হবে, দেখতে হবে কত হয়। দেখতে পাচ্ছি যে এই টোটালটি যদি যোগ করি আমরা পাবো 670 টাকা। তার মানে আমি বলতে পারি এই মাসে আমার খরচ হয়েছে 670 টাকা খরচের পরিমাণ। এখন হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি এবং সিডির যে কার্যবলীটা, এটা একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু ওই দিকে এই প্রাপ্তির দিকে 2টি ব্যালেন্সই ছিল, 1000 এবং 2000, যোগ করলে হচ্ছে 3000 লিখলাম। এই বেশি অ্যামাউন্টটা অবশ্যই আমাদের এই পাশে লিখতে হবে, এই জায়গায় একটা টান দিয়ে একদম এই টানটা একদম পুরোটা দিব, কারণ এখানে হচ্ছে যোগফল নামাবো। এগুলোর মধ্যে কাজ নেই, শুধু জাস্ট খালি যোগফল নামিয়ে দেবো। এখানে যা ছিল এখানে যা থাকবে সব যোগ করে এখানে নামিয়ে দেবো। কাজ হচ্ছে এই জায়গায়, এই ঘরটার কাজ। তাহলে এখানে ব্যালেন্স ছিল 3000 টাকা, এই পাশে লিখলাম 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে আমাদের মাত্র খরচ হয়েছে 670 টাকা। তাহলে 3000 টাকা থেকে যদি 670 টাকা আমরা বাদ দিই, তাহলে আমাদের অবশিষ্ট রয়েছে 2330 টাকা। তাহলে 2330 টাকা যেহেতু অবশিষ্ট রয়েছে, এই অবশিষ্টকে আমরা বলবো ব্যালেন্স সিডি, আর সিডি অবশ্যই 31 তারিখ হয় এই মাসের। তাহলে এই সিডি হচ্ছে আমাদের 2330 টাকা। এখন নিয়ম হচ্ছে এই সিডিটাকে অবশ্যই ভিডিতে রূপান্তর করতে হবে এর পরবর্তী মাসের 1 তারিখ, যার জন্য লিখলাম মের 1 তারিখ ব্যালেন্স বিডি, আর পরিমাণটা হবে সিডি যা ছিল তাই ভিডি। এখানে 2330 টাকা ছিল, লিখলাম 2330 টাকা। আর এখানে আমার খরচ হয়েছিল 670 টাকা, এটাকে আমরা নগদান নামে দেখাবো, এটা নিয়ম এখানে দেখাতে হয়, যার জন্য 1 তারিখ এই মাসেরই 1 তারিখ দিয়ে আমরা লিখলাম যে নগদান হিসাব, এবং অ্যামাউন্ট ছিল 670 টাকা, লিখলাম 670 টাকা।
আর প্রত্যেকটি গড়কে এখানে ক্লোজ করে দেবো, প্রত্যেকটি কলামকে ক্লোজ করে এখানে আমরা খতিয়ান পৃষ্ঠা লিখে দেবো। এই হচ্ছে মূলত আমাদের আজকের যে খুচরা নগদান বইটা, এটা খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। যদি গড়গুলো তোমরা রপ্ত করতে পারো ইজিলি এগুলো বসাতে পারবা।